নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় ডেলি ক্যানভাস চিত্র শিল্প ছবি ক্যানভাস এই দিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে এখানে শিল্পী রণদীপ দাসের একক চিত্র প্রদর্শনী। আমাদের আজকের এই বিশেষ শিল্পী, আমাদের আজকের এপিসোডের এই বিশেষ অতিথি কিন্তু বেশ বিদগ্ধ একজন শিল্পী। অনেকখানি লম্বা রাস্তা পার করে এসছেন, বিভিন্ন গুণী মানুষের সান্নিধ্যে এসছেন। জীবনকে তিনি অন্যভাবে দেখেন। আর যাদের মধ্যে জীবন নেই, প্রাণ নেই, সেই ইট কাঠ পাথর কংক্রিট তাদেরকেও তুলির মধ্যে দিয়ে জীবন দিয়ে দেন। তাদের মুখ দিয়ে গল্প বলান আমাদেরকে। হ্যাঁ, যাদের জীবন নেই তাদের দিয়েই তিনি জীবনের গল্প বলান। আলো ছায়াকে দিয়ে তিনি জীবনের গতিপথ এঁকে দেন। চলুন আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আমরা কথা বলবো, আমরা ছবি ঘুরে দেখব, আর আড্ডা তো আছেই আমাদের সাথে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি শিল্পী রণদীপ দাসকে। নমস্কার রণদীপ বাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। অসাধারণ ছবি তো দেখতে পাচ্ছি, সেটা নিয়েও আমরা গল্প শুনবো খুব তাড়াতাড়ি। তবে তার আগে যিনি স্রষ্টা সেই ছবিগুলোর, শিল্পকর্মের যিনি স্রষ্টা, যিনি শিল্পী, তার গল্প একটু শুনে নিই। একদম এই যে দেখতে পাচ্ছি একদম ইউনিক স্টাইলে কাজ, অনেকখানি আয়ত্তে, বেশ কবজির জোরটা বেশ ভালো রকম। তো কিন্তু এর শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরুটা আমার জন্ম যে জায়গাটায় সেটা হলো নস্টালজিয়া, নর্থ ক্যালকাটা, একদম আটপৌরে জায়গা, যেটা ছোট থেকেই দেখে এসছি যে পুরো বাড়ি, বড় বড় বাড়ি, সে পুরনো বাড়ি, রাজবাড়িগুলো, সেগুলো ভগ্নদশা অবস্থা। আমার আমার ছোট বয়স থেকে দেখে আসছি সেগুলো ভাঙা। মানে আমি যখন ধরুন 8-10 বছর বয়স, তখন আমার চোখ ফোটে যে এই বাড়িগুলো সুন্দর ছিল একটা সময়, সেই বাড়িগুলোর এই অবস্থা, ভগ্নদশা অবস্থা। তা আমার বাড়ির লোকেদের জিজ্ঞেস, এগুলো কারা থাকতো? বলতো তারা বড় লোক, প্রচুর বড় লোক তারা। তারা কি করতো? তারা প্রচুর কিছু করতো, তাদের নাচ গান আনন্দ কত কিছু হতো তাদের বাড়িতে। সেটা এখন হয় না। কারণ আমার তো ছোটো বয়সে কিউরিওসিটি, তো এখন হয় না। বলে তারা এখন হারিয়ে গেছে অনেকে। হারিয়ে গেছে, ও বাবা তাই? তো ঠিক আছে। যখন আমি ছবির জগতে আসলাম তখন আমার এই সরু গলি, মানে অদ্ভুত একটা আলো, ছোট থেকেই একটা গলি গালার ভেতর দিয়ে যেসব আলোগুলো বেরিয়ে আসতো সেগুলো চোখে লাগতো। ধরুন এই 4 ফুটের গলি, তার মধ্যে দিয়ে একটা বাড়ি, তার মধ্যে দিয়ে যে আলোটা আসতো সেই আলোটাকে এত আমার ভালো লাগতো যে সত্যি প্রাণবন্ত। তো এই যে আমার জন্ম জায়গাটা, সেই জায়গাটা হলো পুরো রাজ পরিবার, জমিদার বাড়ি, হ্যাঁ, নর্থ ক্যালকাটার আটপৌরে জায়গা যেটাকে বলে। এটা এখনো পর্যন্ত সেই বাড়িগুলোকে এক একটা গাছ গ্রাস করছে। তার পাশাপাশি কিছু বস্তি এসে তার নিচে বসে পড়ছে। নিচতলা তো বস্তি খেয়ে নিল, ওপরটা খেয়ে নিচ্ছে বটবৃক্ষ। মানে এটার কোনো নেই, সদুত্তর নেই। এটা কি করে থাকবে, কি করে হবে? কিন্তু সবই কিন্তু একটা সময় ব্রিটিশদের হাতে তৈরি। ব্রিটিশ আর পার্সিরা যারা এসেছিল তখনকার দিনে, তাদের এই গথিক স্টাইল আর রোমান স্টাইল দিয়ে তৈরি সেই বাড়িগুলো কিন্তু আমাদের কলকাতার প্রাচীন কিছু না, ওদেরই দেওয়া, আমাদের সবই ওদের পাওয়া। কিন্তু কি হলো কি, সেই বাড়িগুলো আমরা ঠিক মতন রাখতে পারছি না, ঠিক মতন করতে পারছি না। কিন্তু ওই বাড়ির ভেতরে ওই রাজ পরিবারের লোকেরা এত আনন্দে থাকতো, এত বিলাসী জীবনযাপন কাটাতো, সেই আলো নেই। কিন্তু আমি পেছনে গিয়ে তার আলোগুলো খুঁজতাম যে এই আলোগুলো কোথায়, এই আলোগুলো আমি নিজে মন থেকে দেব। সেই দিয়ে এই স্থাপত্যগুলো তৈরি করে একটা জায়গায় নিয়ে গেছি। আর এর বাড়ির মধ্যে যে এত ধন সম্পদ ছিল, তার ছিল যে রাজকীয় রাজবাড়ি ব্যাপারটা ছিল, সে বাড়ি দেখলেই বোঝা যাবে যে বাড়ির স্থাপত্যগুলো এত ভারী, এত ওজন, এত আলো ছায়া মধ্যে দিয়ে ভারী ব্যাপারটা উঠে এসছে আমার চোখের মধ্যে। আমার প্রথম সিরিজ হলো ভিনটেজ কার। ছোটবেলায় দেখতাম আমাদের পাড়াতে বেবি ট্যাক্সি ঘুরে বেড়াতো, আমার ছোটবেলাটায় দেখতাম। তারপরে বাড়ির দিক দিয়ে, স্থাপত্য দিক দিয়ে আসি। তারপরে এই আলো ছায়া বস্তি, তার মধ্যে কত কিছু আছে, ভেতরে বাড়িগুলোর মধ্যে কত কিছু, খাট টাট, আলমারি সব দেখিয়েছি খুব মিনিমাইজ করে, যেটা বোঝাও যায় না বোঝাও, আছে না আছে, এরকম ব্যাপার মধ্যে। কেন কি নেই তো,
তাকে আমি হালকা করে দেখাতে হয়েছে। প্রথম যে জিনিসগুলো থেকে ইন্সপায়ার্ড হলেন সেই গল্পটা তো মোটামুটি শুনলাম, কিন্তু প্রথম তুলি ধরার গল্পটা কেমন ছিল? তুলি ধরার গল্প, আমার ফ্যামিলিতে একটু আধটু ছবি আঁকার ইচ্ছে ছিল। আমার মাও খুব ইন্টারেস্ট ছিলেন ছবি আঁকি যাতে। আমরা 5 ভাই, আমি ছোট ছেলে। তা যাই হোক, ছোট ছেলে ছবি আঁকবে, খুব আনন্দ মায়ের। তা আমি ছোট থেকেই আমার মায়ের কাছ থেকে কিছুটা ইন্সপায়ার হই। মা একটা কালি আঁকতে দিয়েছিলেন, একটা ওই কালীঘাটের কালী, ওরকম ঢিপি মার্কা। দেখে হঠাৎ করলাম, বা ভালো তো। তখন একটা কোথা থেকে মা কালী ঠাকুর পেয়েছিল, সেই ছবিটা আমি স্লেটে এঁকেছিলাম। সেটা দেখেই আঁকাতে মা বললো, তুই ছবি আঁক, ব্যাস এই শুরু এইটাই। তখন ওই স্মৃতি একটা দিনের কথাই মনে আছে। আমার ফ্যামিলিতে ছবি আঁকার আছে। আমার জ্যাঠো দাদা ছবি আঁকেন, সেও বয়স হয়ে গেছে, তিনি আছেন এখনো পর্যন্ত। তো ছবি আঁকার ইটা ছিল, প্রবণতা ছিল। তাকে দেখতাম পাশাপাশি মাটির ঠাকুর তৈরি করছে, সে কলেজে যাচ্ছে। এই থেকে তারপরে আমার পাশে ছিল একটা হোস্টেল ছিল, যাতে আর্ট কলেজের হোস্টেলের ছেলেরা ওইখানে থাকতো। তো ওইখানে তারা আসতো, দাদারা আসতো। আমার পাড়াটা হলো নিমতলা কাঠগোলার ভেতরে, কাঠের পাড়ার কাঠগোলার ভেতরে তখন। তো ওই ওই ওরা যখন আসতো তখন ওদের দেখে 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 আমার ইন্সপায়ার হলো ছবি আঁকাটা। তারপরে যা হয়, এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া, পথে এগিয়ে যাওয়া আস্তে আস্তে। পুরোপুরি প্রফেশনালি আর্টিস্ট, এই রাস্তাটা কেমন ছিল? ওটা তো একটা ইয়ের মতো, ডিঙি নৌকার মতন, যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। যাক, ছোট বয়সটা ভাবছি যে ছবি আঁকি, ঠিক আছে। ছবি এঁকে যে খাবো সেটা কখনো ভাবিনি। ছবি রোজগার করে যে খাওয়া যায় এটা স্বপ্নে ভাবিনি। আমার জ্যাঠতো দাদাকে দেখতাম, হ্যাঁ ছবি আঁকে, ব্যাস। তারপরে ছোটবেলায় যখন ঢুকলাম, ও তো বাইরে বাইরে চলে, যাই হোক। এবার এবার কি হলো, আমি যখন ছবি আঁকছি তখন ছোট ডিঙির মতন, এদিকে নিয়ে যাচ্ছি ওদিকে যেদিকে স্রোত যায় সেদিকে, এই ভেবে ভেবেই কোথায় চলে গেলাম ছবি আঁকার লাইনে। তাতেই প্রফেশন করে নিয়ে তার মধ্যেই নিজস্ব পেয়ে গেলাম, ধারা পেয়ে গেলাম নিজস্ব। এই যে একদম নিজের একটা ইউনিক স্টাইল, একদম সিগনেচার স্টাইল, যে ছবিটা দেখেই বোঝা যাবে এটা রণদীপ বাবুর ছবি, এই আইডেন্টিটিটা তৈরি হলো কিভাবে? এর একটা যেন তো নিষ্ঠা থাকতে হবে কাজের মধ্যে। কোনো ছবি দেখলাম, সেটা যেন আরোপিত না হয়ে যায় কারোর প্রতি, মানে কারোর প্রতি ইন্সপায়ার হয়ে করা সেটাও ঠিক না। নিজে নিজে ছবি আঁকি, নিজে নিজে করি, নিজে নিজে ভাবি, নিজে নিজে করতে 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 একটা জায়গা চলে আসা, একটা স্বপ্নের মধ্যে চলে আসা। একটা ছবিতে আমার প্রায় 8টা লেয়ার থাকে, 5টা লেয়ার খালি আমি ঢাকতে থাকি, কভার করতে থাকি। 3টে লেয়ার কিন্তু আমি ফিনিশিংয়ের দিকে যাই। মানে একটা ছবি করতে সময় লাগে। এখন এই আলো ছায়া করতে করতে নিজের একটা পেয়ে গেলাম, জগৎ পেয়ে গেলাম। লোকে উৎসাহ দিল, লোকে কিছু কিছু লোকের সংগ্রহ করলো, তাতে উৎসাহ হয় কিছুটা। কেউ ছবি করলেও তো হয় না, ছবির সাথে সাথে কেউ যদি উৎসাহ নেয়, কেউ সংগ্রহ করে রাখে, তাতে উৎসাহ হয় যে হ্যাঁ আমি কিছু শিখেছি, আমাকে ভালোবাসে লোকে, কিছু লোক ভালোবাসে, তার জন্য ছবি আঁকতে হবে। এইভাবে ভালোবাসা নিয়ে ছবি আঁকা। এই যে রাজকীয় বাড়ির আশেপাশের অলিগলি, সেখানে আলো ছায়ার খেলা দেখতে দেখতে তুলিতে এই আলো ছায়ার খেলাকে ফুটিয়ে তোলা অবধি গল্পটা তো বেশ আমরা শুনলাম, কিন্তু এই যাত্রাপথে একদম শুরুর দিকে যাদের কথা শুনলাম, বাড়ির যারা ইন্সপিরেশন ছিলেন, যারা তৈরি হতে অনেকটা সাহায্য করেছেন, এর বাইরে কোনো বিশেষ মানুষ, কোনো শিক্ষক স্থানীয় মানুষ, এমন কারো সান্নিধ্য আছে যিনি যেন শিল্পী হয়ে উঠতে আরো বেশি? 2-1 বছরের জন্যে শোভাদার সান্নিধ্য হয়েছিলাম। তো উনি কিছু কিছু টিপস দিয়েছিলেন, সেটা আমার 2-1 দিন, দুটো, সব অনেক কিছুই তো বলে তারা, কিন্তু 2-3টে কথা লেগে গেছিল, সেই কথাগুলো নিয়ে আমি এগিয়েছি। কোনো বিশেষ ঘটনা, কোনো মেমোরেবল ঘটনা, যেটার পর থেকে আরো বেশি যে নিজের একটা স্টাইল তৈরি করব সেই জেদটা আরো পেয়ে বসলো, বা ছবি আঁকার বা শিল্পকে দেখার যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা যেন অন্য রকম হয়ে গেল, নতুন রকম হয়ে গেল, এরকম কোনো স্পেশাল ঘটনা আছে? স্পেশাল ঘটনা মানে কি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলা দেখতাম যে ছবি এঁকে অনেকে দেখছি, তারা দাদারা দেখতাম খুব ব্রাশ ধরে চটকদারি ছবি করতো, কিছু কিছু জিনিস সেইটাও তো আছে, কিন্তু নিজের নিজের স্বপ্নটা প্রথম, যে নিজে কি দেখছি, নিজে কি করব, সেটাই আসল ছবির মধ্যে বিষয়বস্তু। কিন্তু কারোর দেখে ছবি আঁকা বা কারোর আরোপিত হওয়া, ওটা কখনোই আমার ছিল না। আজ পর্যন্ত নেই কোনো ছবির মধ্যে, কোনো কারোর নেই, স্পর্শ নেই। আমার ছবি আমার নিজের সত্তা, নিজের নিষ্ঠার মধ্যে দিয়ে ছবি রয়েছে আমার ছবিটা। শিল্পী
শিল্পীর গল্প আমরা শুনলাম, আর এই এত অসাধারণ যে শিল্পকর্মগুলো, সেগুলো তৈরি হওয়ার পেছনের ইতিহাসটাও হালকা করে আমরা ছুঁয়ে গেলাম। তবে এরপরে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, যেটার জন্য আমাদের দর্শকরা এবং আমি নিজেও সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, যে প্রত্যেকটা ছবির পেছনেই তো গল্প থাকে, সেই গল্পটা স্বয়ং শিল্পীর কাছ থেকে শোনার জন্য। তো এই ছবির গল্পগুলো যদি আমাদের একটু সুন্দর করে গুছিয়ে বলেন। এই ছবিটা হলো কলোনি। একটা সময় কোভিডের সময় ছবিটা শুরু করি। এই ছবিটার মধ্যে ছিল যতগুলো বাড়ি, যতগুলো মানে কলকাতা শহরটা কিভাবে ছিল, এক একজন এক একটা ঘরে চুপচাপ, কোনো নেই, শান্ত পরিবেশের মধ্যে চুপচাপ রয়েছে। মানে তখন তো বাড়ি থেকে কেউ বেরোতে পারতো না, তার কোনো নেই, যাওয়ার তাদের কোনো নেই, কোনো কোলাহল নেই, শান্ত পরিবেশ নেই। এটা কলোনি ছবি। এই ছবিটা হলো নাম হলো কলোনি। এই ছবিটা হলো একটা কলকাতার ভাঙা কোনো একটা পরিবেশকে তুলেছি, কিন্তু একটা পুরনো একটা, কিন্তু ও সোজা দাঁড়িয়ে আছে মেরুদণ্ড নিয়ে। একটা ভারী, একটা সমাজ যে ভারী ছিল, সেই সমাজটা ভারী। ওই একটা, এই বাড়িটাই যেন একটা ওজন ধরে রেখে দিয়েছে পুরো ইতিহাসকে। আর দুপাশে তারা ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু দাঁড়িয়ে আছে, ওর মতন ও দাঁড়িয়ে আছে। যে পরে হয়েছে সে কিন্তু পড়ে যাচ্ছে, আর ও কিন্তু সোজা দাঁড়িয়ে আছে, সে পুরনো স্থাপত্য নিয়ে, পুরনো দেমাকে দাঁড়িয়ে আছে, তাদের রাজকীয় নিয়ে, অভ্যেস নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ওল্ড ইজ গোল্ড, সেটা একদম সুন্দরভাবে ছবির মধ্যে দিয়ে তুলে। এই বাড়িটার মধ্যে হলো, এইটার মধ্যে হলো একটা কিরকম, তখনকার দিনে রানীরা খুব দাপটে ছিল। তো এই যে কিছুটা হলো একটা মহিলার কিছু অর্নামেন্টস দেখিয়েছি, যে একটা হয় না অর্নামেন্টস টাইপের, একটা বেল্ট, একটা দড়ি, একটা সুতো। এই 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 বাড়িটার মধ্যে ঠিক এই জিনিসটাই আছে, যে একটা নারী ব্যাপার আছে। এটাও ধরো কলকাতার কোনো একটা পুরনো বাড়ি, তার মধ্যে আলো পড়েছে, ছায়া পড়েছে, গলি দিয়ে এগিয়ে যাচ্ছি, আমি নিজেই ধরো একটা গলি দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু স্তম্ভগুলো এরকমই রোমান্টিক ছিল। কিছু বাড়ি, কিছু গথিকের ছিল, নর্থ ক্যালকাটা এখনো কিছু বাড়ি রয়েছে গলিগালার মধ্যে। এমন বাড়ি আছে যে বিশাল বিশাল পিলার নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু 4 ফুট রাস্তা। এই যে বাড়িগুলো ক্ষয়ে পড়ে যাচ্ছে, তার দেখো পরিবেশটা, ভেতরে পরিবেশটা এই ঠিক এইখানে ভাঙা বাড়ি, কিন্তু এইখানে কত কিছু হয়ে গেছে, কত ইতিহাস লুকিয়ে আছে ভেতরে। জাস্ট একটা ইঙ্গিত দেখিয়েছি। মানে কোথাও গিয়ে কিন্তু স্টিল লাইফের মধ্যে দিয়ে লাইফকে তুলে ধরার একটা অসাধারণ বিষয় দেখতে পাই। আলোটা অ্যাকচুয়ালি এই যে জীবন ছিল, সেই জীবনটাই এটা পরিত্যাগ করা। এটাও তাই, ঠিক এইরকমই। ওর আলো দিয়ে তার বোঝাচ্ছে তার আঙ্গিক, যে হ্যাঁ এখনো আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেখো, আমি এখনো বেঁচে আছি, কিন্তু বাঁচানোর কেউ নেই। হেরিটেজ, এখন সব হেরিটেজের মধ্যে চলে গেছে, কি অবস্থা হবে কে জানে। তবে নেক্সট দুটো ছবি যেন এর মধ্যে একটু অন্যরকম দেখছি, এর গল্পটা কি? এটা হলো একটা নৌকো, জাস্ট নৌকো। আমি তো গঙ্গার ধারেই থাকতাম, মানে গঙ্গার থেকে একটুখানি ভেতরে। তো আমি দেখতাম একটা নৌকো খুব সুন্দরভাবে পড়ে আছে, তার কেউ নেই, তার পাশে রয়েছে একটা পিলার, যে পিলারটা তাকে ইঙ্গিত করছে, তুমি আমার মতন স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকো, পাথর হয়ে যাও, তুমি আমার মতো শক্ত হও। কিন্তু ওপর থেকে গ্রাস করছে একটা কালো জল, গঙ্গার যে জলটা দেখতে পাচ্ছেন, কালো জল, ওই কালো জলটা ওকে ইঙ্গিত করছে, তুমি আর এগিয়েও না, তুমি স্তম্ভিত হয়ে যাও। এটারও লাইফ দেখাচ্ছে, এটাও লাইফ। এই ছবিটা হলো, এটাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কলকাতার এই যে বটবৃক্ষ, এই বটবৃক্ষগুলোই বাড়িগুলোকে খেয়ে নিচ্ছে। প্রথম হলো এই বটবৃক্ষ, আর তার নিচে হলো বস্তি, যারা নিচের অঞ্চলটাকে খেয়ে নিচ্ছে, পুরনো বাড়িগুলোকে। এটা একটা ল্যান্ডস্কেপ, জাস্ট একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আলো ছায়ার খেলাটা দেখিয়েছি, যেটা তোমার মানে আকাশ চুম্বন ব্যাপার হয় না, আলো ছায়ার মধ্যে দিয়ে, যে হ্যাঁ এটার মধ্যেও জীবন আছে, এটার মধ্যেও লাইট, জীবন তুলে ধরা যায়। মরুভূমির পাশাপাশি কিছু গ্রিনারিকেও নিয়ে এসেছি, কিন্তু এটা একটা কম্পোজ ল্যান্ডস্কেপ কম্পোজ। এটা
এই বাড়িগুলোই, যেগুলো সব যেন একটা সাইড ভেঙে গেলেই পুরো পিঁপড়ের ভুঁইয়ের মতন সব কিছু দেখা যাবে। ঠিক একটা সাইড আমি স্ল্যাবই করে দিই, চপার মেরে দিয়েছি ব্রাশের মধ্যে দিয়ে, যা সব ভেতরকার অংশ দেখা যাচ্ছে। ওটার মধ্যেও একটা গথিক রোমান স্টাইলে রেখেছি, কলকাতাকে কেন্দ্র করেই করা। একটা কিছুটা হলো বাইরে আমাদের বম্বের ইয়ের টাইপেরও চলে এসছে, স্টোন এফেক্টগুলো চলে। আমাদের তো কলকাতায় ইট সুলকি বালি দিয়ে তৈরি, তা বম্বের কিন্তু পাথর দিয়ে তৈরি, স্টোনের। বম্বের যত বড় বড় বাড়িগুলো স্টোনের। আমাদের এখানে আছে ডালহৌসিতে কিছু, ডালহৌসি পাড়াতে কিছু আছে। এই ড্রয়িংগুলো আছে, এই ড্রয়িংগুলো তোরণ অ্যাকচুয়ালি তখনকার দিনে যে তোরণগুলো ছিল না, মানে গেট, হ্যাঁ, এখনো কিছু কিছু নিমতলা ঘাটে কিছু আছে, কিছু তোমার আমাদের ওই দিকেও আছে গেটগুলো, যেগুলো রাজবাড়ির গেটগুলো যেগুলো, হ্যাঁ, সেই গেটগুলোকে নিয়ে করা এই এত সুন্দর এফেক্ট। এই যে ভেঙে যাওয়া, হয়ে যাওয়া, একটা খুব সুন্দর স্টোনের এফেক্ট আছে এই ছবির মধ্যে। অসাধারণ শিল্পকর্মের সাথে পরিচয় হলো সবচেয়ে বড় কথা। যখন ছবি নিয়ে শিল্পী নিজে গল্পটা বলে দেন, তার থেকে ভালো এক্সপ্লেনেশন বোধহয় কিছুই হবে না। তবে এই এপিসোডের শেষে আমি আর একটা ছোট্ট প্রশ্ন করব। এই যে এতটা পথ পেরিয়ে এলেন, এত অসাধারণ সৃষ্টি, এখন যারা অনুযোগ, যারা সবে শিল্প জগতে প্রবেশ করছে বা যে সমস্ত কিশোর কিশোরীরা শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকে? তাদেরকে বলবো যে স্পটে গিয়ে তুমি, মানে স্পট মানে কি, আমরা যেরকম ছোটবেলা থেকে যেরকম আউটডোর বা স্কেচ করতাম স্টেশন পাড়াতে গিয়ে, স্টেশন অঞ্চলে গিয়ে, তারা কিন্তু ওটা ভুলে গেছে। ওটাই কিন্তু আসল। এখন সোশ্যাল মিডিয়ার জন্যে ওরা কিন্তু ওটা জানে না যে কিভাবে এগোতে হয়। কিন্তু এই ধারাটাকে যদি আবার যারা আগামী দিনে যারা শিল্পী হয়ে আসবেন, তাদের কিন্তু ওটা কিন্তু ভাবার দরকার আছে। কারণ কি, স্কেচ আর ল্যান্ডস্কেপ বা আউটডোর স্টাডি ছাড়া কিন্তু ছবি আঁকা যায় না। যতই বলুন আপনারা, ইউটিউব বলুন, যাই হোক, যেটুকুনি হোক সোশ্যাল মিডিয়া ইয়েতে, ওই দিয়ে ছবি হবে না। ছবির মধ্যে নিজেকে ভাসাতে হবে, ছবির মধ্যে নামতে হবে, ঢুকতে হবে। ছবি ঢুকতে গেলে ওইগুলো করতে হবে। প্রথম আউটডোর স্টাডি আর স্কেচ, এই দুটো হলো মাস্ট, আর কিচ্ছু না। এটা নিয়ে এগোতে হবে। তারপরে ছবি ঢুকতে তখন আর নিজের মধ্যে দিয়ে যদি ভাসাতে পারেন, নিজের মনটাকে যদি ছবির মধ্যে রাখতে হয়, তার মানে একাগ্রতভাবে কাজ করতে হবে। পিছু টান থাকলে হবে না ছবির মধ্যে। ছবির মধ্যে আমি এটা করবো, ওটা করবো, ওই করবো, ওটা করবো হবে না। এখন ছবির মধ্যে মন ভাসিয়ে দিতে হবে। আমরা যেরকম এগিয়েছি, আমাদের মতন অনেক আমার বন্ধুরা আছে, যারা অনেক করেছে, মানে এখন স্টাবলিশ ছবি এঁকেই, তারা ওইভাবেই এগিয়েছে। এখনো পর্যন্ত ছবি কি হবে সেটা নিয়ে ভাবি না, ছবি এঁকে যাই। ছবি নিয়ে ছবি কি করব, ছবি রেখে কি করব, ওই নিয়ে না, ছবি এঁকে যেতে হবে। ছবি আঁকলেই ছবি হবে। ছবি আঁকলে আনন্দ হয়, ভালোবাসা হয়, কত কিছু হয় ছবির মধ্যে। অনেক ধন্যবাদ রণদীপ বাবুকে, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শিল্পী রণদীপ দাস। অসাধারণ তার শিল্পকর্ম আমরা দেখলাম, তার জীবনের গল্প শুনলাম। আড্ডাটা বেশ সুন্দর জমে উঠেছিল। এমনিতেও বাঙালি আড্ডাবাজ, আড্ডা জমাতে সময় নেয় না, আর এত সুন্দর যখন একটা ক্রিয়েটিভ আড্ডা জমে ওঠে, তখন আড্ডাটা শেষ করতেও মন চায় না। কিন্তু দুঃখজনকভাবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, তাই আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে দর্শকদের এটাই বলবো, এই যে শিল্পী স্টিল লাইফের মধ্যে দিয়ে, জড় বস্তুর মধ্যে দিয়ে, বিভিন্ন বাড়ির স্ট্রাকচারের মধ্যে দিয়ে যে প্রাণের উপলব্ধিটাকে তুলে ধরলেন, জীবনকে তুলে ধরলেন, মানুষের জীবনের নানান স্টেজকে তুলে ধরলেন, এটা কিন্তু আমাদের অনেকগুলো বার্তা দেয়। কোথাও গিয়ে আমাদের বার্তা দেয় আমাদের আশপাশটাকে সুস্থ স্বাভাবিক রাখার, কোথাও গিয়ে আমাদের বার্তা দেয় আমাদের শহরটাকে সুস্থ রাখার, বাঁচিয়ে রাখার, আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার, আর ঐতিহ্যকে রক্ষণাবেক্ষণ করার। যাই হোক, আজকের মতো আমাদের টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।